আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগে আমরা কক্সবাজার থেকে রওনা দিচ্ছি সুন্দর দ্বীপ মহেশখালী ঘুরে দেখার জন্য। চলুন দেখি কি কি আছে এই দ্বীপে। মহেশখালী যেতে হলে আপনাকে ফার্স্টে আসতে হবে বাকখালী লঞ্চঘাট ও নুনিয়াছড়া লঞ্চঘাটে। এখানে আপনাকে লঞ্চের ঘাটের টিকিট কেটে তারপরে আপনার লঞ্চ ঘাটে এন্ট্রি নিতে হবে। যারা স্থানীয় যাত্রী যারা কক্সবাজারে যারা ওখানেই থাকে তাদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা। দেশি পর্যটক আমাদের মতো যারা কক্সবাজারে যে আর কি ঘুরতে যায় তাদের জন্য টিকিট হচ্ছে 20 টাকা করে, এবং বিদেশি পর্যটক তাদের জনপ্রতি ভাড়া হচ্ছে 100 টাকা। আমার কথা হচ্ছে যে তুমি শুধু যাও হইলে কম না 100 টাকা ভালো লাগলে আর 100 টাকা দিবেন। চলে যান 100 টাকা পড়ো না, ভালো লাগলে আর 100 টাকা দিবেন। আমরা কিন্তু এখানে 2-3 ঘন্টা থাকবো। ঘাটে এসে আমরা বেশ কয়েকটা বোট মালিকের সাথে কথা বলি এবং দরদাম করার পরে দেন একটা ফিক্সড করি। এখানে আসলে ডিপেন্ড করে আপনার লোক সংখ্যা এবং কতক্ষণ থাকবেন তার উপরে। তো আমাদের টিম ছিল 7 জনের টিম। তো পরে একটি বোট হায়ার করি 1600 টাকা। তো ও হয়তো বা কিছু টাকা ওকে বকশিস দিতে হবে পরে 100-200 টাকা এরকম। আপনি চাইলে 1600 থেকে 1800 টাকার ভিতরে আপনার যাওয়া আসার জন্য একটি স্পিড বোট হায়ার করতে পারেন। বেড়ার লই গিয়া কবি ভাই জীবনে সাঁতার শিখে নাই, আমরা বোট জার্নিটা খুব এনজয় করতেছিলাম। চারপাশে যে দৃশ্য, তারপর হচ্ছে যে বাতাস, পানি, এবং সামনে গেলে দেখতে পাবো যে পাহাড়, পুরো পরিবেশটাই অন্যরকম। তারপর হচ্ছে এই যে নানান ধরনের বোট, যে বোটগুলো আসলে সচরাচর দেখাই যায় না। কক্সবাজারের যে ব্যস্ততা, এ থেকে বের হয়ে এখানে আসলে প্রকৃতি একদম কাছাকাছি চলে আসছে এরকম মনে হবে। মহেশখালী ঘুরে দেখবেন, তার তো একটা এক্সাইটমেন্ট কাজ করবেই যে নতুন একটা প্লেসে যাচ্ছি। বাট এই যে যাওয়াটা, যে জার্নিটা, সেটা হচ্ছে অসাধারণ। আপনি এই বোট জার্নি না করলে আসলে এই ফিলিংসটা বুঝবেন না, আমি বুঝাতে পারবো না। এত সুন্দর একটা জার্নি ছিল। চারপাশে পরিবেশটা যেরকম দেখতে, তার সাথে যে বাতাস আর যে বোর্ডের যে স্পিড, সব কিছু মিলে একদম অন্যরকম একটা ফিলিংস দেয়। অবশেষে আমরা চলে আসলাম মহেশখালী জেটি ঘাট। এটা আপনার যে জার্নিটা নিল সেটা সময় হবে অ্যারাউন্ড 30 মিনিটস, 20 to 30 মিনিটসের মতো হবে। তো এই আমাদের জার্নির শেষে আমরা চলে আসলাম মহেশখালীর ঘাটে। আমরা এখন এখান থেকে নামবো। আমরা সবাই এক এক করে বোট থেকে নেমে পড়ি, এবং নামার পরে উপরে ওঠার সময় ঘাটের ঠিক প্ল্যাটফর্মটার নিচে একটা আমরা এরকম স্টল দেখতে পাই, যেটা কিন্তু অসাধারণ ছিল। বেশ বড় একটি স্পেস নিয়ে এখানে আপনি চাইলে নাস্তাও করতে পারবেন, তারপর হচ্ছে চা কফিও পেতে পারেন। এই দোকানটা কিন্তু হচ্ছে ঘাটের নিচে, উপরে হচ্ছে আপনার যে অটোরিকশা বা অন্যান্য মানুষ ওইখান থেকে আর কি মহেশখালীর ভিতরে এন্ট্রি নেয়।
তো হিসেবে থাকা উচিত ছিল উপরে, কিন্তু এটা হচ্ছে নিচে, এই জন্য আর কি ভালো লাগলো আর কি। উপর থেকে মানে দেখাই যায় না যে নিচে এত বড় একটা স্পেস নিয়ে কোনো একটা দোকান এখানে আছে। যাই হোক, আমরা আস্তে আস্তে সবাই উপরে চলে আসলাম। এই যে অটোরিকশা নিব, অটোরিকশা একটা হায়ার করবো, যেটা কিনা আমাদের পুরো মহেশখালীটাই ঘুরে দেখাবে। মহেশখালী তো বেশি একটা বর্ণের একটা দ্বীপ, তো বেশি সময়ও নিব না, এবং ও আমাদেরকে পুরো চারপাশটা একটা রাউন্ড দিয়ে ঘুরে দেখাবে। তো এটা নিয়ে আমরা এখন দেখি কি আমাদের সাথে যাবে, এটা নিয়ে একটু বার্গেনিং করবো। তো যাওয়ার আগে আমরা বেশ কিছুক্ষণ এখানে ফটো সেশন করে নেই, যেহেতু এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। পান এত ব্লগার আশেপাশে, প্রত্যেকেই ব্লগিং করতেছে, সবার মোবাইলে ভিডিও চলতেছে, লাইভ চলতেছে, এর মধ্যে এই যে আমার কন্টেন্ট আরেকজন নিয়ে যদি কাজ করে দেয়, জি ভাই, আমি কিন্তু আমরা পিছনে আছি, ভয়েস যদি দেয়া যায় যে আবার ভয়েস দিয়ে আরেকজনের কাজ হয়ে যাচ্ছে। এটার জন্য যদিও এই যে ব্লগার আমাকে বর্তমানে ধরছে মোহাম্মদ আলী, খুবই কিপটা টাইপের ব্লগার, বিভিন্ন ধরনের ভয়েস দেওয়া হয়েছে, ভয়েস তার ব্লগ ভাইরাল হয়েছে আমার ভয়েস দিয়ে, কিন্তু তারপরেও সে কোনো ধরনের আশ্বাস দিচ্ছে যে খাওয়াবে না না ভাই, আশ্বাসের কোনো বাস্তব রূপ এখন পর্যন্ত গত কয়েক বছরে আসলে পাওয়া যায় নাই, আশ্বাসের সাথে বাস্তবতার সম্পর্ক। যাক, however guys, আমরা মহেশখালীর এই যে এই রাস্তা আবার সামনে থেকে যখন ইট বিছানো, এটার মধ্যে আমাদের কন্ট্রিবিউশন আছে। আমরা স্টুডেন্ট অবস্থায় এসে এখানে ইট বিছিয়ে গেছি। এটা ভাই কত সালের দিকে? এটা কত 97-98। এই রোড করার সময় এই ব্রিজটা না, ওইখান থেকে আগে ইটের রাস্তা ছিল, ইট বিছানো হয়েছিল। এটা করছিল বাংলাদেশের সব স্কুল কলেজ থেকে না, স্কুলের বেসিক্যালি স্কাউটরা। চলে আসছি আমরা সব থেকে মহেশখালীর জনপ্রিয় জায়গায়, যেটি কিনা হচ্ছে আদিনাথ মন্দির। এখানেই হচ্ছে আদিনাথ মন্দির। মন্দিরটা একটু পাহাড়ের উপরে, আমরা মন্দিরটা ঘুরে দেখব, কিন্তু সেটি এখন না, আগে একটু গ্রামটা আমরা চারপাশটা ঘুরে যখন আমরা ব্যাক করব তখন আমরা এই মন্দিরটা ঘুরে দেখব। তো আমরা এই বাজার দিয়ে আস্তে আস্তে করে আমরা ঢুকে যাচ্ছি মহেশখালীর গ্রামের ভিতরে। মহেশখালী শুধু দর্শনীয় জায়গা নয়, এখানে স্থানীয়দের জীবনযাত্রার মানও খুব ইন্টারেস্টিং। এখানে মানুষ অনেকেই জীবিকা নির্বাহের জন্য লবণের মাঠে কাজ করে। তো আমরা খুব কাছ থেকে দেখেছি যে মানুষ কতটা পরিশ্রম করে লবণ উৎপাদন করে। অটোওয়ালা আমাদেরকে বলেছিল যে চলেন মামা, আপনাদেরকে সুন্দর একটি জায়গা ঘুরে দেখাই।
তো সে আমাদেরকে গ্রামের ভিতর দিয়ে সব কিছু দেখিয়ে এবং এইখানে নিয়ে আসলো। আসলেই অসাধারণ একটি জায়গা। এখানে পরিবেশটা এতটাই শান্ত ছিল যে একদম মন প্রাণ একদম শীতল হয়ে গিয়েছিল। আপনারা যখন আসবেন অবশ্যই এইসব জায়গা ঘুরে দেখবেন। আমরা এখানে বেশ কিছু সময় কাটাই, প্রায় আধা ঘন্টার মতো আমরা এখানেই থাকি, ফটো সেশন করি, আড্ডা দেই। দেন আমরা এখান থেকে চলে যাই হচ্ছে শুটকি বাজারে, যেখানে কিনা মহেশখালী শুটকি খুব নাম করা, যেখানে খুব ভালো মানের শুটকি পাওয়া যায়। তো বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল বন্ধু বান্ধবের বা কলিগদের যে তাদের জন্য যেন কিছু শুটকি নিয়ে যাই। যদিও আমি শুটকি পার্সোনালি পছন্দ করি না, তারপরও হচ্ছে তাদের কথা রাখতে গিয়ে আমাদেরকে এখানে আসতে হয়। আমরা চলে আসি শুটকি বাজারে। শুটকি বাজারে আসার পরে বাজারের সাথেই একটি মন্দির দেখতে পাই, যেটি কিনা রাখাইনদের। এটি এস্টাবলিশড হয় 1997-এ, অনেক আগের মন্দির। যাই হোক, আমরা এই মন্দিরটা দূর থেকে দেখি, পরে চলে আসি এই শুটকির দোকানে। এখানে শুটকি বিভিন্ন ধরনের রয়েছে, মানে এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমারদেরকে দেয়। তো আমরা যে ফার্স্টে দেখেছি, আমরা আগে জেনে গিয়েছিলাম যে ওদের কাছে যেগুলা খুব মানে কি বলে প্রিমিয়াম কোয়ালিটি, সেগুলো ওরা সেপারেট করে রাখে। তো ওদেরকে বললাম যে এগুলো না, আমাদেরকে ভালো মানের কিছু শুটকি দেখাও। দেন ওরা এই যে বক্স থেকে বের করলো, একদম প্যাক করা কাপড় দিয়ে পেঁচানো, যে এগুলো নাকি সব থেকে ভালো এবং এর টেস্টও নাকি একটু ডিফারেন্ট সব কিছুর থেকে। বলছি কি, এটা কি বেচার জন্য রাখছো না? ভাইয়া এগুলো হচ্ছে আমরা টুরিস্টে দেখানো, বুঝছেন? আপনি যখন পরিচয় দিচ্ছেন বিদে দেখানো। জি ভাইয়া, এগুলো হচ্ছে লোকাল সেল আমাদের। সিলভার কালারই আছে। আমাদের প্ল্যান অনুযায়ী এখন আমরা চলে আসলাম আদিনাথ মন্দিরে, যেটি কিনা সব থেকে এই মহেশখালীর আকর্ষণীয় প্লেস। হ্যাঁ, এটা কিন্তু পাহাড়ের বেশ উপরে এবং পরিবেশটা অনেক সুন্দর, একদম শান্ত, কারণ প্রচুর গাছপালা এখানে। তো যে কারণে পরিবেশটা শান্ত, কিন্তু উঠতে একটু বেশ আপনাকে বেগ পেতে হবে, কারণ এটা ভালোই উপরে। তো আমরা চারপাশটা দেখতেছিলাম ঘুরে ঘুরে, যে সৌন্দর্য, নীল আকাশ, সাথে হচ্ছে সবুজ লতাপাতা যে গাছগুলো আছে, আসলে সুন্দর, ভালোই লাগে এখানে, মানে মন প্রাণ শীতল হয়ে যাওয়ার মতো একটি জায়গা। তো আমরা আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম। সিঁড়িগুলা এমনভাবে করা যাতে আপনার যেন কষ্ট বেশি একটা না হয়, কষ্ট যে হবে না সেটা কিন্তু না। অনেকগুলি সিঁড়ি পার হয়ে আপনাকে উপরে উঠতে হবে এবং এর চারপাশের পরিবেশ একদমই শান্ত। উপরে ওঠার পরে যে ভিউটা আমরা দেখতে পাবো সেটার জন্যই এখন ওয়েট করছি, দেখি কি দেখা যায়। মানে আমাদের ওদিকে বরাক বাসের গিট গুলো কিরকম হয়? এই বড় বড় গিট থাকে, এরকম মেন হয় বরাক বাস পরিষ্কার না, এই যে চাইনিজ বাস। আমরা দেখেন একটা গিট একেবারে মসৃণ পুরো, আমরা এই গিট দাও দিয়ে আমরা কোপায় মোবাইল পুরো এক পাশ ম্যানেজ করতে এক্সপার্ট লোকের অনেক সময় লাগে। কিছুটা আর কি সমতলে এসে পৌঁছালাম এবং এখান থেকে পুরো মহেশখালীর ভিউ এবং সমুদ্রের নীল পানি একদম স্পষ্ট দেখা যাচ্ছে।
আমরা যে দিক থেকে উঠি ওই দিক থেকে আর নামবো না, প্ল্যান করি যে না আমরা এই যে পাহাড়ের ভিতর থেকে আস্তে আস্তে নিচে নামবো। তো দেখি কীভাবে নামা যায়, আমরা সেও না যেখান থেকে নামা যাবে কি যাবে না, তারপরও সবাই একটা রিস্ক নিয়ে নিলাম যে দেখি যদি নামা যায়। তো আস্তে আস্তে এই পথ ধরে হাঁটা শুরু করলাম। একদম সরু খাড়া পাহাড়, এখান থেকে পা পিছলে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তো থাকেই। অ্যান্ড ফাইনালি আমরা সাকসেসফুলি নামতে পেরেছি। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে আমাদের প্ল্যান ছিল এখান থেকে আমরা কিছু ডাব খাবো, খাওয়া দাওয়া করে দেন আমরা ব্যাক করব। শাঁসওয়ালাটা কত আর কচিটা কত? এগুলো কচি, এটা হালকা শ্বাস, এগুলো 150 করে রাখা যাবে, এটা 130 টাকা রাখা যাবে। ওইটা কত করে রাখতে পারবা? শাঁস আছে 100 রাখা যাবে কিনা সেটা বলো। 100 টাকা দাম না, 130 টাকা 35 টাকা ডাব কিনে পড়ে আমাদের এখানে। এটা কত? ভাই আমরা অনেকগুলো নেবো, একটা না তো। সব